আসসালামু আলাইকুম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি মৌলিক বেসিক অর্থনীতি ক্লাসে। আমি সুমাইয়া ইসলাম, প্রভাষক অর্থনীতি। আমি তোমাদের সাথে আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তৃতীয় অধ্যায়, চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা। এই অধ্যায় থেকে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো কি, স্থিতিস্থাপকতা কি, চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কাকে বলে এবং আয় স্থিতিস্থাপকতা কাকে বলে। আমাদের এই স্থিতিস্থাপকতা অধ্যায়টা, এই যে চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতাটা জানতে গেলে প্রথমে আমাদের জানা দরকার কি স্থিতিস্থাপকতা কি। তাহলে আমরা দেখি স্থিতিস্থাপকতা কি। তাহলে কি স্থিতিস্থাপকতা কি? আমরা দুটো চলক সম্পর্কে জানি, একটা হলো কি স্বাধীন চলক আর একটা হলো কি অধীন চলক। এখন এই যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে যদি অধীন চলকের শতকরা পরিবর্তন হয়, তবে এই হারকে, এই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা পরিবর্তন হার কি বলা হয়? স্থিতিস্থাপকতা বলা হয়। কি বললাম? স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা পরিবর্তনের হারকে কি বলা হয়? স্থিতিস্থাপকতা বলা হয়। আমি আবার বলছি, তোমরা একটু খেয়াল করো, স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা পরিবর্তনের হারকে স্থিতিস্থাপকতা বলা হয়। দেখো, তাহলে কি বুঝলে তোমরা? এই যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা পরিবর্তনের হারকে স্থিতিস্থাপকতা বলা হয়। মনে করি আমরা মনে করো এটা একটা সমীকরণ, ঠিক আছে? y is equal to ফাংশন অফ x, এটা একটা সমীকরণ, ঠিক আছে? এখন দেখো এখানে y হলো কি অধীন চলক। কেন অধীন চলক? কারণ x এর উপর নির্ভর করে y চলকটি পরিবর্তন হয়, যার কারণে কি এটা কি হলো কি অধীন চলক, এটা হলো কি স্বাধীন চলক। দেখো x কিন্তু কার উপর নির্ভরশীল নয়, x এর পরিবর্তন হলে তবে কার পরিবর্তন হচ্ছে? y এর পরিবর্তন হচ্ছে। তাই y হলো কি অধীন চলক, x হলো কি স্বাধীন চলক। তাহলে এখন স্থিতিস্থাপকতা কি হবে? এই সমীকরণ থেকে যদি আমরা স্থিতিস্থাপকতা বের করি তাহলে সেটা কিরকম হবে? দেখো, স্বাধীন চলকের শতকরা, তার মানে কি x চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা পরিবর্তন, তার মানে কি y এর শতকরা পরিবর্তনের হারকে আমরা কি বলবো? স্থিতিস্থাপকতা বলবো। সেটা কিভাবে প্রকাশ করবে একটু দেখি। তাহলে স্থিতিস্থাপকতা কি হবে? সুতরাং স্থিতিস্থাপকতা
স্থিতিস্থাপকতা ইংরেজি হলো ইলাস্টিসিটি, তাই এখানে আমরা ই দ্বারা প্রকাশ করব। স্থিতিস্থাপকতাকে ই দ্বারা, সংক্ষেপে ই দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা কি বলবো, স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, সেজন্য এটা থাকবে কি নিচে, স্বাধীন চলকে কি শতকরা পরিবর্তন, উপরে থাকবে কি অধীন চলকে শতকরা পরিবর্তন। তাহলে কি বুঝলে, এই যে আমরা বলেছি স্থিতিস্থাপকতা কাকে বলেছিলাম, স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে যদি অধীন চলকের শতকরা পরিবর্তন হয়, সেই হারকে কি বলবো আমরা, স্থিতিস্থাপকতা বলবো। এই যে অনুপাতটাকে কি বলা হচ্ছে, হার বলা হচ্ছে। এই অনুপাতটাই হলো কি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, যেটাকে আমরা কি সংক্ষেপে ই দ্বারা প্রকাশ করেছি। এখন দেখো এখানে আমাদের এই সমীকরণ থেকে আমাদের স্বাধীন চলক কোনটা, এইটা। তাহলে কি নিচে কি হবে, এক্স, পরিবর্তন মানে হলো ডেল এক্স, তার মানে শতকরা মানে হলো কি এই যে শতকরা চিহ্ন, এবং অধীন চলকটা হলো, এই অধীন চলকটা হলো কি ওয়াই। তাহলে কি পরিবর্তন ডেল ওয়াই এবং শতকরা, এই যে এইভাবে করে প্রকাশ করা হয়। এখন আমরা এখান থেকে আমরা বের করবো কি, দেখো এরপরে আমরা কি ডেল ওয়াইকে যদি ওয়াই দ্বারা ভাগ করি এবং ডেল এক্সকে যদি এক্স দ্বারা ভাগ করি, এবং এই যে পার্সেন্টের জন্য কি এই যে 100 লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে এই যে এটা বাদ যায়, তাহলে থাকে কি উপরে থাকে ডেল ওয়াই বাই ঠিক আছে। এখন এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি, ওয়াই, যেটাকে যদি গুণ দিই, ভাগ চিহ্নটাকে গুণ দিই, তাহলে এটা কি হবে, এক্সটা উপরে হবে এবং ডেল এক্সটা নিচে যাবে। ঠিক আছে, এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি, একই রকমগুলো, এই যে ডেল যেখানে আছে পরিবর্তনের হার, যেটা এই যে পরিবর্তন যেটা আছে সেটা এক জায়গায় নিয়ে আসি, ডেল এক্স ইন্টু এই যে উপরে আছে কি এখানে কি এক্স, এই যে ওয়াইটা এখানে নিয়ে গেলে এই যে ওয়াই। সুতরাং কি ই স্থিতিস্থাপকতা ই সমান কি এটা, সুতরাং 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণটি হলো সমীকরণটি কিসের সমীকরণ সূত্র, স্থিতিস্থাপকতার সূত্র। ঠিক আছে, তাহলে কি 2 নম্বর, এই 2 নম্বর সমীকরণটি হচ্ছে কি স্থিতিস্থাপকতার সূত্র। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে কি তোমাদের পরবর্তীতে যে চাহিদার স্থিতিস্থাপকতা বা দামের স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা, আই স্থিতিস্থাপকতা, এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। দেখো আমি আবার বলছি, তোমরা একটু খেয়াল করো, স্থিতিস্থাপকতা কাকে বলে, এই যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে যদি অধীন চলকের শতকরা পরিবর্তন হয়, তবে এই হারটাকে কি বলতেছি আমরা, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এখন দেখো আমরা একটা সমীকরণ লিখেছিলাম, কি লিখেছিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, কি লিখেছিলাম, একটা সমীকরণ লিখেছিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এখানে এক্সটা হলো কি
স্বাধীন চলক, ওয়াইটা হলো অধীন চলক। তাহলে এই সমীকরণ অনুসারে আমরা কি পাবো, এই যে এখানে যদি আমরা বসাই তাহলে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন, তাহলে কি এক চলকের কি শতকরা পরিবর্তন, এই যে এখানে বসিয়েছি। আবার উপরে আছে কি অধীন চলকের শতকরা পরিবর্তন, তাহলে অধীন চলকটা হলো ওয়াইটা হলো কি এভাবে করে এই যে উপরে লিখেছি অধীন চলকের শতকরা পরিবর্তন। এই দুটাকে কি বলা হচ্ছে হার, এই দুটা অনুপাতকে কি বলা হচ্ছে হার। সুতরাং কি এই স্বাধীন চলকের শতকরা পরিবর্তন ফলে অধীন চলকের শতকরা পরিবর্তন হারকে আমরা কি বলতেছি, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে দেখো আমরা ওইটাকে ওয়াই দিয়ে ভাগ করেছি, এক্সটাকে এক্স দিয়ে ভাগ করেছি। তারপরে কি এই যে পার্সেন্টেজ চিহ্নের জন্য কি করেছি 100 এদিকে লিখেছি, 100 বাদ গিয়েছে, তারপর ভাগ থেকেছে এটা। এরপর আমি প্রথমে এটাকে এখানে বসিয়েছি, আবার গুণ চিহ্ন দিয়ে নিলে এটা উল্টে যাবে, তাই এক্সটা উপরে গেছে, ডেল এক্সটা নিচে। সেটাকে যদি আমরা সাজিয়ে লিখি, একই রকমগুলো এক পাশে নিয়ে আছি এবং একই রকমগুলো এই পাশে নিয়ে এসে, তাহলে কি হয়েছে এই 2 নম্বর সমীকরণটি পেয়েছি। 2 নম্বর সমীকরণটি কি প্রকাশ করে, স্থিতিস্থাপকতার সূত্র প্রকাশ করে। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকিগুলো বুঝতে তোমাদের জন্য কি সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা যাব দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে। তাহলে কি চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে আমাদের দুটা চলক সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মধ্যে স্বাধীন চলক কোনটি এবং অধীন চলক কোনটি। এখানে দুটা বিষয় আছে, একটা হলো দাম আর একটা হলো চাহিদা, ঠিক আছে। দেখো এখানে দাম পিটা হলো কি স্বাধীন চলক এবং কিউ হলো কি চাহিদার পরিমাণ। এখানে কিউটা হলো কি চাহিদার পরিমাণ। দেখো দাম পি হলো কি স্বাধীন চলক, এটা হলো কি চাহিদার পরিমাণ কিউ। দেখি চাহিদার পরিমাণ কিউ। এখানে পি হলো স্বাধীন চলক, তার মানে হলো দাম হলো স্বাধীন চলক এবং কিউ হলো চাহিদার পরিমাণ। এই কিউ চাহিদার পরিমাণটা হলো কি অধীন চলক। তাহলে আমরা স্থিতিস্থাপকতার যে সূত্রটা একটু আগে জানলাম সেই সম্পর্কে তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংখ্যাটা কিভাবে দিতে পারি। দেখো তোমরা এদিকে একটু দেখো, দামের তার মানে কি স্বাধীন চলকের পরিবর্তনটা হবে, ঠিক আছে। তাহলে কি দামের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক কোনটা কিউ চাহিদার পরিমাণে। এই যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা পরিবর্তনের হারকে কি বলেছিলাম আমরা, স্থিতিস্থাপকতা বলেছিলাম। এখন দাম স্থিতিস্থাপকতাটা তাহলে ওখান থেকে আমরা বলতে পারবো। দেখো এখানে স্বাধীন চলকের মধ্যে কি রয়েছে, দামটা রয়েছে এবং অধীন চলকের মধ্যে কি রয়েছে, চাহিদা পরিমাণ। তার মানে কি দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তনের হারটাকে আমরা কি বলতেছি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা কি চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে কি কি বুঝলে তোমরা, আমরা আমাদের স্বাধীন চলক এখানে কোনটা দাম এবং অধীন চলক কোনটা চাহিদার পরিমাণ। তার মানে কি স্থিতিস্থাপকতার সংজ্ঞা অনুসারে আমরা এখানে চাহিদা দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, স্বাধীন চলক হলো পি, তার মানে কি দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদা পরিমাণের শতকরা পরিবর্তনের হারকে আমরা কি বলবো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা, ঠিক আছে। দেখো এখানে আমরা ওইখানে স্থিতিস্থাপকতার সূত্রের ক্ষেত্রে দামের শতকরা পরিবর্তনের জায়গায় কি লিখেছিলাম, স্বাধীন চলক। শুধু জায়গাটা একটু পরিবর্তন হয়েছে, কি স্বাধীন চলকের জায়গায় কি আসছে দাম, ঠিক আছে। অধীন চলকের জায়গায় এই যে অধীন চলকের জায়গায় কি আসছে, আচ্ছা চাহিদার পরিমাণ। এই যে অধীন চলকের এই জায়গায় কি আসছে চাহিদার পরিমাণ। তাহলে এই স্বাধীনের জায়গায় কি আসছে, এখানে হলো কি অধীন। শুধু পার্থক্য হলো এখানে, আর কোথাও কোনো পার্থক্য নেই, ঠিক আছে। দেখো স্বাধীন চলকের শতকরা পরিবর্তন বলেছিলাম, এখানে সেই জায়গায় আসছে কি দামের শতকরা পরিবর্তন এবং চাহিদা পরিমাণে যে অধীন চলকের জায়গায় কি আসছে চাহিদা পরিমাণে
পরিমাণের শতকরা পরিবর্তন, তার মানে কি দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন হারকে কি বলতেছি? চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা ভালো করে বুঝে নেবে, এরপরে শুধু স্বাধীনের জায়গায় এখানে কি আসবে? দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দাম আসবে এবং অধীনের জায়গায় শুধু কি আসবে? চাহিদার পরিমাণ। বাকি সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে, সংজ্ঞাটা এভাবে। ঠিক আছে, তাহলে আমি সংজ্ঞাটা আবার বলছি, তোমরা একটু দেখো কি বললাম। দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদা পরিমাণের শতকরা পরিবর্তন হারকে আমরা কি বলতেছি? দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা। মনে করো আমরা এখন একটা যদি সমীকরণ লিখি, তাহলে কি কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি। এখানে তাহলে কি এখানে পি হলো কি স্বাধীন চলক, আমি এখানে লিখেছি, তারপরও আবার লিখতেছি। আর কিউ হলো কি অধীন চলক। ঠিক আছে, এটা আমি এবার রাখলাম। তবে পি মানে হলো কি দাম আর কিউ মানে হলো কি চাহিদার পরিমাণ। ঠিক আছে, দেখো এখন আমরা এটা যদি 1 নং সমীকরণ দেই, এখন 1 নং সমীকরণ থেকে যদি আমরা স্থিতিস্থাপকতা সংজ্ঞা অনুসারে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করি, 1 নং সংজ্ঞা অনুসারে সমীকরণ অনুসারে, আচ্ছা এখন দেখো চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার এই যে দাম স্থিতিস্থাপকতাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কি বলা হয়? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ঠিক আছে, চাহিদা দাম স্থিতিস্থাপকতাকে কি বলা হয়? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এদের দামের প্রাইস, স্থিতিস্থাপকতা কি ইলাস্টিসিটি, আর ডিমান্ড মনে হলো চাহিদা। তাহলে আমরা এই যে এটাকে সংক্ষেপে কিভাবে প্রকাশ করব? চাহিদা দাম স্থিতিস্থাপকতা কিভাবে প্রকাশ করব? সংক্ষেপে ইপি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? ইপি, কারণ প্রাইস ইলাস্টিসিটি, তার মানে কি প্রাইস ইলাস্টিসিটি, তাই এখানে পি দ্বারা প্রকাশ করেছি। ই মানে হলো ইলাস্টিসিটি, পি মানে হলো কি, ই মানে হলো ইলাস্টিসিটি আর পি মানে হলো দাম। তাহলে আমরা কি বলেছি? আমরা প্রথমেই এই যে নিচে আসবে কি, আমরা প্রথমে লিখেছিলাম স্বাধীন চলক। স্বাধীন চলকের জায়গায় কি আছে? দাম। তাহলে কি দামের শতকরা পরিবর্তন। ঠিক আছে, তাহলে উপরে লিখেছিলাম কি অধীন চলকের শতকরা পরিবর্তন। তাহলে অধীন চলকের জায়গায় কি আছে? চাহিদার পরিমাণ। ঠিক আছে, দেখো চাহিদা পরিমাণ শতকরা পরিবর্তন। তারপরে এই যে অনুপাতটাকে কি বলতেছি আমরা? চাহিদার দাম স্থিতিস্থাপক। দেখো দামের শতকরা পরিবর্তনের ফলে যদি চাহিদা পরিমাণের শতকরা পরিবর্তন হয়, তবে এই হারটাকে বা এই অনুপাতটাকে কি বলা হচ্ছে?
চাহিদার দাম স্থিতিস্থাপকতা, যেটাকে সংক্ষেপে ইপি দ্বারা প্রকাশ করি। ইপির মধ্যে পিটা হলো প্রাইস, ই হলো কি ইলাস্টিসিটি। তার মানে হলো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দেখো এখন আগের মতো নিচে আমরা দিই দাম বলতে আমরা এখানে কি বুঝিয়েছি, পি, ঠিক আছে। তাহলে কি শতকরা পরিবর্তন, এরপরে হলো কি কিউ, শতকরা পরিবর্তন। এটাকে আমরা কি বলতেছি, চাহিদা দাম স্থিতিস্থাপকতা। এটাকে আমরা আবার কিভাবে প্রকাশ করতে পারি, এই যে আগের মতো ডেল কিউ, এই কিউ দ্বারা ভাগ করি, এখানে কি ডেল পি কে পি দ্বারা ভাগ করি, তাহলে ওই পার্সেন্ট চিহ্নটার জন্য কি দিই 100, এখানেও কি ঠিক সেম 100। তাহলে কি এটা চলে যাবে, তারপর থাকবে কি ডেল কিউ বাই কিউ, এখানে কি থাকবে ডেল পি বাই পি, ঠিক আছে। আবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কিউ ইন্টু এটা গুণ চিহ্ন দিলে, ভাগ চিহ্নটা গুণ হয়ে গেলে কি পিটা উপরে যাবে, ডেল পিটা নিচে যাবে, ঠিক আছে। আবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সাজিয়ে যদি লিখি, এই যে ডেল চিহ্নগুলো এক পাশে এবং সিঙ্গেল যেগুলো আছে সেগুলো এক পাশে নিয়ে যায়, তাহলে কি ডেল কিউ নিচে হলো কি ডেল পি ইন্টু উপরে হলো কি পি, নিচে হলো কি কিউ। এটা হলো কি 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে এই 2 নং সমীকরণটি সুতরাং ইপি, সুতরাং ইপি সমান কি এটা, সুতরাং 2 নং সমীকরণটি হলো কি 2 নং সমীকরণটি হলো কি হলো চাহিদার কি দাম স্থিতিস্থাপকতার সূত্র। কি সূত্র, চাহিদা কি দাম স্থিতিস্থাপকতার সূত্র প্রকাশ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমটা যদি বুঝে থাকো এটাও অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। এরপর আমরা জানবো চাহিদার কি আয় স্থিতিস্থাপকতাটা। এখন কি সম্পর্কে জানবো, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, যেটাকে কি বলা হয় ইংলিশে কি বলা হয় বা ইংরেজিতে কি বলা হয়, ইনকাম ইলাস্টিসিটি। ইনকাম ইলাস্টিসিটি। দেখো তাহলে কি এখানে আয়ের শতকরা পরিবর্তনের ফলে কোনো পণ্যের চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন। তাহলে কয়টা বিষয় আছে এখানে, দেখো দুটা বিষয়, আয়ের শতকরা পরিবর্তন এবং চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন। তাহলে কি আয়ের সংজ্ঞা থেকে, এই যে এই সংজ্ঞা থেকে আমরা উত্তরটা দিতে পারি। দেখো আয়ের শতকরা পরিবর্তনের ফলে কোনো পণ্যের চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন হারকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। কি বলে, চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। দেখো সেই আগের মতো, তাহলে এখানে স্বাধীন আয়টা হলো কি স্বাধীন চলক, আর চাহিদার পরিমাণটা হলো কি অধীন চলক, ঠিক আছে। তাহলে কি বললাম, আয় স্থিতিস্থাপকতা কি আয়ের শতকরা পরিবর্তনের ফলে কোনো পণ্যের চাহিদা পরিমাণের শতকরা পরিবর্তনের হারকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলা হয়। মনে করো কোনো পণ্যের দাম, ক্রেতার অভ্যাস, রুচি ও তার সাথে সম্পর্কিত অন্যান্য পণ্যের দাম যদি স্থির থাকে তবে কি আয়ের পরিবর্তনের ফলে কি কিসের পরিবর্তন হয়, চাহিদার পরিমাণের পরিবর্তন হয়। এই অবস্থাটাকে কি বলতেছি আমরা, আয় স্থিতিস্থাপকতা। কি বললাম, কোনো পণ্যের দাম, ক্রেতার অভ্যাস, রুচি এবং অন্যান্য সম্পর্কিত পণ্যের দাম যদি স্থির থাকে তাহলে কি ক্রেতার আয়ের পরিবর্তনের ফলে কি হয়, চাহিদার পরিমাণের পরিবর্তন হয়। এই যে পরিবর্তনের শতকরা পরিবর্তনের হারটা, সেটাকে কি বলতেছি আমরা আয় স্থিতিস্থাপকতা। কি বলতেছি, আয় স্থিতিস্থাপকতা, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, ইনকাম ইলাস্টিসিটি। তাহলে এটা আমরা একটা সমীকরণের মাধ্যমে আমরা বের করি। মনে করি Q is equal to ফাংশন অফ কি আই, এই যে
ওয়াই। কিউ হলো কি চাহিদা পরিমাণ, এখানে কিউ হলো কি কিউ চাহিদা পরিমাণ, আর ওয়াইটা হলো কি আই। ঠিক আছে, এটা হলো স্বাধীন চলক, আর এটা হলো কি অধীন চলক। ঠিক আছে, তাহলে কি দেখো এখন কি, কারণ আমরা সংজ্ঞানুসারে জানি কি আয়ের শতকরা পরিবর্তনের ফলে কোনো পণ্যের কি চাহিদা পরিমাণের শতকরা পরিবর্তনের হারকে আমরা কি বলতেছি চাহিদা আয় স্থিতিস্থাপকতা। তাহলে আমরা এটাকে যদি 1 নং সমীকরণ দিই, 1 নং সমীকরণ অনুসারে আমরা যদি চাহিদার আয় স্থিতিস্থাপকতা বের করি, দেখো তাহলে কি আয় স্থিতিস্থাপকতাকে আমরা কিভাবে প্রকাশ করব, আমরা জানি কি ইলাস্টিসিটিকে ই দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয়, তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করব এখন, এটা কি ওয়াই দিয়ে। তার মানে কি ওয়াই দিয়ে কেন প্রকাশ করব, কি ওয়াই হলো এখানে আই। ঠিক আছে, ওয়াই দিয়ে প্রকাশ করতেছে কারণ আইটা হলো কি ইনকাম ইলাস্টিসিটি, তাই ওয়াই দিয়ে প্রকাশ করলাম। দেখো তাহলে আমরা জানি কি এখানে স্বাধীন নিচে থাকবে কি স্বাধীন চলকটা, উপরে থাকবে কি অধীন চলক। তাহলে স্বাধীন চলক কোনটা এখানে আই আই, তাহলে কি আই এর শতকরা পরিবর্তন। ঠিক আছে, উপরে থাকবে কি অধীন চলক, ওই যে স্থিতিস্থাপকতার সংজ্ঞা অনুসারে উপরে থাকবে কি অধীন চলক। এখানে অধীন চলক কোনটা চাহিদা পরিমাণ, তাহলে কি পরিমাণের শতকরা পরিবর্তন। ঠিক আছে, এই দুইটার হারকে বা অনুপাতকে কি বলতেছি আমরা আয় স্থিতিস্থাপকতা, যেটাকে সংক্ষেপে ই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই যে আগের মতোই পার্সেন্ট চিহ্নের জন্য, শতকরা চিহ্নের জন্য পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিই। চাহিদা পরিমাণ বলতে এখানে কি যে চাহিদা পরিমাণ কোনটা কিউ, তাহলে কি পরিবর্তন, পরিবর্তন মানে হলো ডেল কিউ। আবার এরপরে হলো আই এর শতকরা, আই মানে হলো কি ওয়াই, তাহলে ওয়াই দিলাম, তার পরিবর্তন মানে ডেল, তারপরে শতকরা পার্সেন্ট চিহ্ন। ঠিক আছে, এরপরে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি আগের মতোই, ডেল কিউ ডিভাইড বাই কিউ ইন্টু এই যে পার্সেন্ট চিহ্নের জন্য 100, এখানেও ডেল ওয়াই, নিচে কি ওয়াই ইন্টু 100, 100 চলে যাবে, থাকবে কি ডেল কিউ বাই কিউ, নিচে থাকবে কি ডেল ওয়াই বাই ওয়াই। ঠিক আছে, এটাকে আমরা আবার কিভাবে প্রকাশ করতে পারি, এই যে উপরে এটা এটা যদি প্রথমে লিখি ডেল কিউ বাই কিউ, আবার ইন্টু চিহ্ন দিয়ে ভাগ চিহ্নটাকে যদি ইন্টু চিহ্ন দিই তাহলে কি ওয়াইটা উপরে যাবে, নিচে থাকবে কি ডেল ওয়াই। সেটাকে আমরা যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কীরকম হবে ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু উপরে থাকবে কি ওয়াই, নিচে থাকবে কিউ, যেটা কি 2 নম্বর সমীকরণ সূত্র ই ওয়াই সমান এটা। এই 2 নং সমীকরণটি হলো আয় স্থিতিস্থাপকতার সূত্র।
ঠিক আছে, তাহলে কি 2 নং সমীকরণটি কি প্রকাশ করে? আয় স্থিতিস্থাপকতার সূত্র প্রকাশ করে। সব আগের মতো, শুধু কি এই যে ইনকাম আসলে ওয়াই আসবে, দাম আসলে পি আসবে, এবং স্থিতিস্থাপকতা তো বলেছি স্বাধীন এবং অধীন চলক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা জানবো কি আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আমরা কি সম্পর্কে জানবো এখন? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। কি বললাম? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে স্থিতিস্থাপকতাগুলো জানলাম সেখানে শুধুমাত্র একটি পণ্যের কথা ছিল, ঠিক আছে। কিন্তু আড়াআড়ি স্থিতিস্থাপকতা থেকে আমরা দুটি পণ্য গণ্য করবো, ঠিক আছে। দুটি পণ্যের সাথে, একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের কি রয়েছে? সম্পর্ক রয়েছে। শুধুমাত্র একটা পণ্য কিংবা একটা পণ্যের দাম কিংবা একটা পণ্যের চাহিদা নয়, বরং দুটা পণ্যের একটার সাথে আরেকটা দামে, একটা দামের সাথে আরেকটা চাহিদার পরিমাণে একটা সম্পর্ক বলবো, যেটাকে এই আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দেখো, একটি পণ্যের দামের শতকরা বা, আমি তোমাদের একটা কথা বলে রাখি, যেটা আগে বলা হয় না, শতকরা বা আপেক্ষিক কিন্তু একই কথা, ঠিক আছে। শতকরা এবং আপেক্ষিক কি একই কথা, ঠিক আছে। তোমাদের যদি কোথাও যদি তোমরা আপেক্ষিক শতকরা না থেকে আপেক্ষিক পরিবর্তনের কথা থাকে, তাহলে তোমরা কনফিউজড হয় না, তোমরা বুঝে নেবে কি এখানে শতকরা পরিবর্তনের কথাই বলা হয়েছে, ঠিক আছে। তাই আমি এখানে লিখলাম যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য একটি পণ্য, কি একটি পণ্যের, ঠিক আছে, একটি পণ্যের দামের শতকরা পরিবর্তনের সাথে কি অন্য একটি পণ্যের চাহিদার পরিমাণে, অন্য একটি পণ্যের কি চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তনের হারকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে আবার পারস্পরিক স্থিতিস্থাপকতাও বলা হয়। আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে কি বলা হয়? আবার পারস্পরিক স্থিতিস্থাপকতাও বলা হয়। তাহলে কি বললাম? একটি পণ্যে, ঠিক আছে, একটি পণ্যের দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য একটি পণ্যের কি হবে? চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তনের হারকে আমরা কি বলবো? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা পারস্পরিক স্থিতিস্থাপকতা। কি বললাম একটু খেয়াল করো আবার, কি একটি পণ্যের, ঠিক আছে, একটি পণ্যের দামের শতকরা পরিবর্তনের ফলে কি হবে? অন্য একটা পণ্যের চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন হবে। এই দুটির অনুপাতকে বা হারকে আমরা কি বলবো? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা পারস্পরিক স্থিতিস্থাপকতা বলবো, ঠিক আছে। দেখো, মনে করি এখানে একটা সমীকরণ যদি মনে করি কি x ও y কি দুটি পণ্য, ঠিক আছে, দুটি পণ্য। এখন একটি পণ্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য একটি পণ্যের কি চাহিদা পরিমাণে শতকরা মনে করো y পণ্যের দামের শতকরা পরিবর্তনের ফলে যদি x পণ্যের চাহিদা পরিমাণে শতকরা পরিবর্তন হয়, তবে সেটাকে আমরা কি বলবো? আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলবো। এখন একটা সমীকরণ যদি লিখি, তাহলে মনে করো q x = কি ফাংশন অফ পি ওয়াই, ঠিক আছে। তাহলে পি ওয়াইটা কি? এখানে পি ওয়াইটা কি? পি ওয়াই হলো ওয়াই পণ্যের দাম, ঠিক আছে। আবার কিউ এক্স হলো এক্স পণ্যের চাহিদার পরিমাণ, ঠিক আছে। তাহলে কি হবে? এই যে এক্স পণ্যের ওয়াই পণ্যের দামে পরিবর্তনের ফলে যদি এই এক্স পণ্যের চাহিদা পরিমাণে শতকরা পরিবর্তন হয়, তবে সেই অনুপাতটাকে বা সেই হারটাকে আমরা কি বলবো? চাহিদার আড়াআড়ি বা পারস্পরিক স্থিতিস্থাপকতা বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এখন এখানে এই সমীকরণ অনুসারে তাহলে আমরা এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? মনে করো ওয়াই পণ্যের দামের শতকরা পরিবর্তনের ফলে
ফলে কি এক্স পণ্যের, তাহলে অন্য একটি পণ্য কি ধরেছি এক্স পণ্য, এক্স পণ্যের কি চাহিদার পরিমাণে কি শতকরা পরিবর্তনের হারকে আমরা কি বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলবো। আচ্ছা দেখো, তাহলে কি আমরা দুটো পণ্য ধরেছি, ঠিক আছে, এই সংজ্ঞা অনুসারে দুটো পণ্য ধরেছি, একটা হলো ওয়াই পণ্য আর একটা হলো এক্স পণ্য। এখন মনে করো এক্স পণ্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য একটি পণ্য কি এক্স পণ্যের চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তনের হারকে আমরা কি বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলবো, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা কিভাবে, এই 1 নম্বর সমীকরণ থেকে যদি আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে কেমন হবে, আচ্ছা দেখো দেখো আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে আবার কি বলা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি, কি বলা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। তাহলে আমরা এটাকে আড়াআড়ি স্থিতিস্থাপক সংক্ষেপে কিভাবে লিখবো, কি দ্বারা লিখবো, এই যে ক্রসে সি দ্বারা লিখবো, এটা হলো ইলাস্টিসিটি। তো সমান কি হবে দেখো, এখানে কি নিচে থাকবে কি ওয়াই পণ্যের দামের শতকরা পরিবর্তন, উপরে থাকবে কি চাহিদার, এই যে এক্স পণ্যের চাহিদার পরিমাণে এক্স পণ্যের চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন। আমি একটু উপরে মুছে উপরে লিখতেছি, তোমরা দেখো তাহলে এখানে কি ওয়াই পণ্যের দামের সাথে ওয়াই পণ্য মানে কোনটা পি, ওয়াই পণ্যের দাম মানে হলো কি পি ওয়াই, ঠিক আছে। এই যে এখানে লিখেছি ওয়াই পণ্যের দাম মানে হলো পি ওয়াই, তার মানে কি পরিবর্তন শতকরা। এরপরে পরে লিখেছে এক্স পণ্যের চাহিদা পরিমাণের শতকরা, এক্স পণ্যের চাহিদা পরিমাণ কোনটা, এই যে এটাই হলো কি এক্স পণ্যের চাহিদা পরিমাণ। তাহলে উপরে লিখবো ডেল কিউ এক্স শতকরা পরিবর্তন, এটাকে আমরা কি বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ঠিক আছে। এরপরে দেখো এটাকে আবার কিভাবে লিখতে পারি আমরা, এখন দেখো আমি নিচে একটু মুছে ফেলতেছি, তোমরা একটু দেখো সমান সমান কি সেই আগের মতোই ডেল কিউ এক্স বাই কিউ এক্স, তারপর কি ডেল পি ওয়াই বাই পি ওয়াই ইন্টু কি 100, এখানে ইন্টু 100, সবকিছু কি উপরেরটা মতো নিচেরটা থাকবে, উপরেরটা মতো নিচেরটা থাকবে, তাহলে কি 100 চলে যাবে, থাকবে কি ডেল কিউ এক্স ডিভাইড বাই কি কিউ এক্স, আর নিচে থাকবে কি ডেল পি ওয়াই ডিভাইড বাই ওয়াই, ঠিক আছে। এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি, ডেল এই যে এটা যদি আগে লিখি ডেল কিউ এক্স ডিভাইড বাই কি
কিউ এক্স, তারপর গুণ কি হবে, এই যে এটা উল্টে যাবে, তাহলে কি ওয়াই উপরে যাবে, নিচে থাকবে কি ডেল পি ওয়াই। সেটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি, সাজিয়ে যদি লিখি তাহলে কিভাবে লেখা যায়, ডেল কিউ এক্স ডিভাইড বাই কি ডেল পি ওয়াই ইন্টু ওয়াই উপরে কিউ এক্স নিচে। ঠিক আছে, তাহলে সবটা এটা হলো কি ইসি, তার মানে হলো কি ক্রস ইলাস্টিসিটি বা আরআরই স্থিতিস্থাপকতাকে এটা নাম দিই 2 নং সমীকরণ। তাহলে কি এই 2 নং সমীকরণটি হলো, 2 নম্বর সমীকরণটি হলো কি আরআরই বা কি পারস্পরিক স্থিতি স্থাপকতার সূত্র। ঠিক আছে, এখানে এর আগের গুলো তোমরা একটু দেখে লিখে নিবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে ডেল কিউ এক্স হলো কি এক্স পণ্যের চাহিদার পরিবর্তন, আর ডেল পি ওয়াই হলো কি ওয়াই পণ্যের দামের পরিবর্তন। আবার এখানে ওয়াই হলো কি, সরি এখানে একটু ভুল করেছি আমি, পি ওয়াই হবে, এগুলো পি ওয়াই, হ্যালো পি ওয়াই। ঠিক আছে, এই যে পি ওয়াই ঠিক করে দিলাম, দেখো তাহলে এই পি ওয়াই হলো কি ওয়াই পণ্যের প্রাথমিক দাম, আর কিউ এক্স হলো প্রাথমিক চাহিদা পরিমাণ। এক্স পণ্য, ঠিক আছে, এক্স পণ্যের প্রাথমিক চাহিদার পরিমাণ, এক্স পণ্যের কি চাহিদার পরিমাণ। তোমরা আগের গুলোতে এভাবে করে কোনটা কি প্রকাশ করে সেটা বুঝিয়ে দিবে। ঠিক আছে, এবং লিখবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা যদি কোথাও যদি তোমাদের সমস্যা থেকে থাকে আমাকে বলবে। ঠিক আছে, পরবর্তীতে আমি তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।